এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক। এবার থাকুন আনস্টপেবল ক্যান্ডিড ডাস্টিং পাউডারের সঙ্গে ডাক্তারদের পরামর্শ মতন নাম্বার 1 ব্র্যান্ড। নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রেমে আছে 10 গুণ বেশি অ্যালোভেরা। শুরু করছি টাফ টক বিতর্ক। শুক্রবার মানেই টান টান 2 ঘন্টার বিতর্ক। আজকের বিতর্কের বিষয় দুটি। প্রথমত, আমরা জানি যে একদিকে বিভিন্ন সময় এই পশ্চিম বাংলায় যে কথা উঠছে তাতে এটা খুব পরিষ্কার যে কেন্দ্রের প্রাপ্য অর্থ রাজ্য পাচ্ছে না। আবার অন্যদিকে পাল্টা যুক্তি আছে, রাজ্য যদি হিসেব না দেয়, যদি দুর্নীতি হয়, তাহলে জনগণের টাকা রাজ্যকে কিভাবে দেবে কেন্দ্র। সুতরাং এই নিয়েই আমাদের বিতর্ক। একটু ছড়া করেই বলি, অর্থের অভাবে কাজ বন্ধ, ঝরছে গরিবের প্রাণ, কেন্দ্রের বঞ্চনা না রাজ্যের দুর্নীতি, কিসে হচ্ছে বাংলার বদনাম। এই বিষয়ে তো অবশ্যই আলোচনা করব, তার কারণ আমরা জানি এখনো পর্যন্ত এই মুহূর্তেও আমরা যে খবরের দিকে নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি থেকে রাজভবন ছুটে বেড়াচ্ছেন, আন্দোলন করছেন, এ রাজ্যের শাসক সেই আন্দোলনে ব্যস্ত। আবার অন্যদিকে কেন্দ্রের জোরালো বক্তব্য, যদি হিসেব না পাওয়া যায়, যদি দুর্নীতি হয়, তাহলে যুক্তরাষ্ট্র কাঠামোতে জনগণের টাকা কি করে যেখানে দুর্নীতির প্রশ্ন উঠছে সেখানে টাকা দেবে। এ বিষয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু প্রথমেই যে বিষয়ে আমরা আলোচনা করব যে কামতুনির যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, গত 1 দশকের বেশি সময় ধরে সেই ঘটনা আমরা বহন করছি, তার স্মৃতি বহন করছি। সেক্ষেত্রে কামদুনির ঘটনায় কাঠগড়ায় কারা? অনেকে বলছেন গত কয়েক মাসে 19 বার সরকারি আইনজীবী বদল হয়েছে। আবার অনেকে বলছেন যাদের তদন্ত করার কথা ছিল তারা শৈথিল্য দেখিয়েছে। সত্যি কি তাই? কামদুনির কাঠগড়ায় কারা, এই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই চলে এসেছেন শঙ্কর ঘোষ, ভারতীয় জনতা পার্টির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বসিরহাটের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই স্বাগত। এক ঝলক একটু দেখে নেব যে আজকে কামদুনি নিয়ে গোটা বাংলা তোলপাড়। যেভাবে মৌসুমী এবং টুম্পা তাদের চোখের জল গোটা বাংলা দেখেছে, তাতে অনেকেই প্রশ্ন করছেন সত্যি কামদুনির ঘটনায় কাঠগড়ায় কারা। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই এক ঝলক দেখে নেব কামদুনির ঘটনা, আজকে হাইকোর্টে কি রায় এলো। 2013 সালের 7ই জুন কলেজ থেকে আর বাড়ি ফেরা হয়নি কামদুনির নির্যাতিতার। মানুষরূপী পাশবিক রাক্ষসদের লালসার শিকার হয়েছিল সে। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল গোটা রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে শুরু হয় কামদুনিবাসীদের আন্দোলন। সেই আন্দোলন বিভিন্ন সময় নানা মোড় পেয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীকালে তদন্তের ভার পায় সিআইডি। চার্জশিটে অভিযোগ আনা হয় 9 জনের বিরুদ্ধে। বিচার প্রক্রিয়া চলাকালীন গোপাল নস্কর নামে এক অভিযুক্তের মৃত্যু হয়। 2016 সালের 30শে জানুয়ারি কলকাতার নগর দায়ের আদালতে বিচারক সঞ্চিতা সরকার দোষী 6 জনের শাস্তি ঘোষণা করেন। 6 জনের মধ্যে 3 জনকে ফাঁসির সাজা দেওয়া হয়, বাকি 3 জনের মৃত্যু হাজতবাসীর সাজা দেওয়া হয়। সাজা ঘোষণার 2 সপ্তাহ পর এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন সাজাপ্রাপ্তরা। গত ডিসেম্বরে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে 6 অপরাধীর সাজা মুকুবের আবেদনের শুনানি শুরু হয়। শুক্রবার এই মামলারই রায় ঘোষণা করলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। ফাঁসির সাজাপ্রাপ্ত আনসার আলী ও সৈফুল আলী মোল্লার সাজার বদলে মৃত্যু কারাদণ্ড। নিম্ন আদালতের ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলী বেকসুর খালাস পেয়েছেন। অন্যদিকে শেখ ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম, ভোলানাথ নস্কর 10 বছর জেল খাটার জন্য খালাস পেয়েছেন হাইকোর্ট থেকে। হাইকোর্টের এই রায় খুশি নন টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা। ভরা আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন তারা। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অবশ্যই আমরা যাব সুপ্রিম কোর্ট, কারণ আপনারা 2013 সালে যখন দেখেছিলেন আন্দোলন, তখন কিন্তু আমরা গেছিলাম রাষ্ট্রপতির কাছে, কারণ এই আশা নিয়ে গেছিলাম যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়। তারপরেও হাইকোর্টে যখন রায়টা উঠেছিল তখন আমরা হাইকোর্টে এসেছিলাম একটা আশা নিয়ে যে যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায়, কিন্তু হাইকোর্ট থেকে আমরা এইটা আশা করিনি যে যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই আশাটা আমরা কখনো করিনি। রাজ্যে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে, একের পর এক মায়ের কোল খালি হচ্ছে, সেই রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি যেখানে জানেন যে নির্ভয়া কাণ্ডের কিছুদিন পরেই আমাদের কামদুনের ঘটনা, নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির সাজা হয়েছে, সে আইনও কিনে নিয়ে যায় তাতেই প্রমাণিত হলো, যেখানে সরকার গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তার সত্ত্বেও এইভাবে আমাদের দোষীদের সাজা কমিয়ে দেওয়া হলো এবং তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আমাদের কথা বলার মতো কোনো ভাষা নেই, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। আমরা ভাবতে পারিনি এরকম একটা রায় হবে, যেখানে নির্ম আদালতে 3 জনের ফাঁসির অর্ডার হয়েছিল, 3 জনের যাবজ্জীবন, সেখানে 3 জন ছাড়া পাইবে কি করে 7 বছর তাদের দেয়। আমরা এই আশা কখনো করিনি। আমরা দিল্লি যাব, আবার সুপ্রিম কোর্টে যাব, এই লড়াই আমাদের চলবে। বাইরের স্টেটে নিয়ে রাস্তায় নামছেন, আমাদের রাজ্যটা দেখুন, এই বিচার আমরা পাবো আমরা ভাবতে পারিনি। নিম্ন আদালতে যেদিন কামদুনির রায় ঘোষণা হয়েছিল সেদিন বিচারক সঞ্চিতা সরকার বলেছিলেন এমন অপরাধের প্রবণতা অঙ্কুরেই বিনাশ করা প্রয়োজন। সেই জায়গা থেকে হাইকোর্টের এই রায় মৌসুমী টুম্পাতের মতো হতাশ অনেকেই। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। এত অন্ধকারের মধ্যেও আলো হচ্ছে যে এবছরে শুক্রবার ঘোষণা করা হলো নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী। এই নার্গিস মোহাম্মদীকে, ইনি ইরানে রয়েছেন। ইরানের মহিলাদের ওপর নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার। তিনি এখন কারাগারে আটক। এবার শান্তি নোবেল পেয়েছেন নার্গিস মোহাম্মদী। প্রশ্ন হচ্ছে, যেখানে শান্তি নোবেল পুরস্কার পাচ্ছেন নার্গিস মোহাম্মদী, আর সেখানে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তাদের চোখের জল কি ব্যর্থ হবে? কি বলছে কামদুনি? 2013 সালের 7ই জুন দিনটা ছিল বুধবার। সেদিনও আকাশের মুখ ভার ছিল, মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। হেঁটে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে টেনে হিঁচড়ে পাঁচিলে ঘেরা পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যায় 9 দুষ্কৃতী। সেখানেই পাশবিক অত্যাচার করা হয় ওই তরুণীর উপর। গভীর রাতে ওই পরিত্যক্ত জায়গাতেই মেলে তরুণীর ছিন্ন ভিন্ন দেহ। সেই ঘটনা আজও ভুলতে পারেনি কামদুনিবাসী। ছাই চাপা আগুনের মতোই আন্দোলন রয়ে গেছে মনের ভিতরে। তাই তো হাইকোর্টের রায় শোনার পর মন ভালো নেই কামদুনির। এতে আমরা খুশি নয়, আমরা মোটেও খুশি না। আমি কেন আমার পুরো গ্রামবাসী খুশি না। আমার গ্রামবাসী অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে হচ্ছে গিয়ে এই লড়াইটা লড়েছিল। পুরো গ্রামবাসী এই লড়াইটা লড়েছিল, কিন্তু আজকের যা বিচার হলো তাতে কোনো লোকই খুশি হবে না। বাবা মেয়েকে বাইরে বাবা খুব ভয় পেয়ে থাকে, মেয়েরা কোথাও গেলে টেনশন হয়, এই ব্যাপার সেই ভয়টা এখনো পুরোপুরি যায়নি। আচ্ছা, কখনো বলে এই পুরনো কথা উঠে আসে আলোচনায়? বাড়িতে হ্যাঁ উঠে আসে মাঝে সাঝে, কি মানুষজন আসলে জিজ্ঞেস করে, নতুন নতুন মানুষজন। কত ঝড় বই গিয়েছে কামদুনির উপর দিয়ে। ভারতের মানচিত্রে অখ্যাত কামদুনির নাম প্রতিবাদী গ্রাম হিসেবেই এখন পরিচিত সকলের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের বড় বড় নেতা মন্ত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এই গ্রামে গিয়ে। তাই হাইকোর্টের রায় শোনার পর ফের যেন প্রতিবাদের ছাই চাপা আগুন ধিক ধিক করে চলছে। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। কামদুনির ঘটনায় কাঠগড়ায় কে, এই শীর্ষক আলোচনায় আমি প্রথমেই চলে যাব বিরোধী দলের অত্যন্ত সরব বিধায়ক, বিধানসভায় যাকে আমরা খুব আক্রমণাত্মক ভঙ্গিমায় দেখি। আমি চলে যাব প্রথমেই
শঙ্কর ঘোষের কাছে। শঙ্কর, আপনি কি মনে করছেন? আমরা জানি যে গত কয়েক মাসে 19 বার সরকারি আইনজীবী বদল হয়েছে। সিআইডি যারা তদন্ত করছিলেন তাদের দিকেও আঙুল তুলছেন কামদুনির মানুষ। এতগুলো সিবিআই ইডি হওয়া সম্ভব, কামদুনিতে কি কোথাও সেইভাবে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি নজর দেয়নি? অর্থাৎ বিরোধিতাদের যে বিরোধী ভূমিকায় থাকা উচিত ছিল কামদুনির ক্ষেত্রে, তা হয়নি। কি বলবেন? প্রথমত আমি শুরু কিভাবে করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। রায়টা ঘোষণা হবার পর থেকে আমার প্রথম যে কথাটি মাথায় এসেছিল সেটা হচ্ছে যে রাজ্যের ক্রমবর্ধমান মহিলাদের উপর অত্যাচার, শারীরিক অত্যাচার, নির্যাতন, মৃত্যু, আমি এক এক করে অনেক কথা বলতে পারি, কালিয়াগঞ্জ, মালদা, ধূপগুড়ি, আমাদের উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের আপনারা দেখেছেন নদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এই রকম একটা সময়ে কামদুনিতে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা, সেই ঘটনার রায় কিন্তু আমার মনে হয় সারা রাজ্যের মানুষের কাছে কোথাও একটা হতাশা তৈরি করেছে। প্রথমত কামদুনির রায় একটা আলোকবর্তিকা হয়ে থাকতে পারত, যেটা নির্ভয়া কাণ্ডের মতন। উল্টে যেটা দাঁড়ালো যে রাজ্যের, আমি যদি আমার রাজনৈতিক পরিচিতি ফেলে দিই, এখানে সপ্তর্ষিও আছে, তারও একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে, আমি বলছি যে আমাদের রাজনৈতিক পরিচিতির ঊর্ধ্বে উঠেও যদি আমরা বলি যে এই ধরনের একটা নৃশংস মৃত্যুর সর্বোচ্চ সাজা হওয়া উচিত, এটাই রাজ্যের বড় অংশের মানুষ তারা আশা করেছিলেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবেও কামদুনিতে গিয়ে তিনি কথা দিয়েছিলেন যে দোষীরা ফাঁসি কাটে বা মৃত্যুদণ্ড যাতে পায় তার জন্য দ্রুত ব্যবস্থা করবেন। সেই সময় 1 মাসের মধ্যে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দুটোই কার্যকর করবার কথা বলেছেন। তারপরে দীর্ঘ সময় কেটেছে। এই সময়কালে বিভিন্ন ধাপ আপনি যা বললেন, এইখানে একটা জিনিস আমি একটু দর্শকদের কাছে বলতে চাই, এই যে মামলাটা, এই মামলাটা হচ্ছে স্টেট ভার্সেস দোজ হু আর কনভিক্টেড, মানে স্টেটের সাথে কনভিক্ট যারা অভিযুক্ত তাদের মামলা। তাহলে এখানে স্টেটের একটা রোল প্লে করার আছে। এখানে প্রশ্নটা হচ্ছে হাইকোর্টে যে 6 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ দেওয়া, সেই দেওয়ার ক্ষেত্রে পুলিশি সক্রিয়তার অভাব আছে কিনা। আমি শুধু দুটো এই ক্ষেত্রে বিষয় তুলতে চাই। এক, পুলিশ মন্ত্রী হিসাবে যে ভূমিকা রাজ্যের মুখ্যমন্ত্রী নেওয়া উচিত ছিল সেটা তিনি নিতে ব্যর্থ হয়েছেন বলেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সাজানোর ক্ষেত্রে কোথাও একটা বড় দুর্বলতার কারণে লোয়ার কোর্টের রায় হাইকোর্টে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। এটা এক। মৃতার ভাই একটা অভিযোগ করেছেন, আমাকে দেখালেন, বলছেন যে যারা বেকসুর খালাস পেয়েছে তারা হচ্ছে ওই এলাকার ডন। তাহলে এই পশ্চিমবঙ্গের এখন ডনকে যদি আমি বলি, যদি ছেড়ে দিন সমস্ত কিছু, শাসকরাই ডন, তাহলে কি শাসকের সাথে এর কোনো সক্রিয় যোগাযোগ থাকার কারণেই তথ্য প্রমাণ সাপ্রেস করা হয়েছে? তৃতীয়ত হচ্ছে যে এই কামদুনি কাণ্ডে দীর্ঘদিন বিচার চলার মাঝখানে একটি খবর আমি যদি আর্কাইভে থাকে দেখাতে অনুরোধ করব, সেটা হচ্ছে সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা এই অভিযুক্তদের শাস্তি মুকুব করবার দাবিতে মিছিল করেছিলেন। তাহলে এই 3টে ঘটনা শাসকের ব্যর্থতাই সামনে নিয়ে আসে। বিরোধীদের ভূমিকা হিসাবে আমি শুধু এইটুকু বলতে চাই যে পরিবারের পাশে আমরা আছি। এটা তো আন্দোলনের বিষয় না, দুর্ঘটনা, একটা মহিলার উপর শারীরিক নির্যাতন, সেখানে সিস্টেম তাকে শাস্তি দেবে, এটাই আমরা আশা করি। আমরা শুধু এইটুকু বলছি, পরিবার যদি মনে করেন যে ওপরে আদালতে গিয়ে তারা দ্বারস্থ হতে চান, কামদুনিবাসী যদি মনে করেন তারা দ্বারস্থ হতে চান, সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পাশে থাকবে। এবং আমি সর্বশেষ এই কথাটা বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য কে কী করছে সেটা অ্যাপার্ট ফ্রম দেয়ার অ্যাক্টিভিটি, আমার মনে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা কর্তব্য আছে। তিনি নিজে যে কথা বলে দিয়ে এসছেন সেই কথায়
ছজনের মধ্যে আমি দেখলাম 3 জন খালাস হয়ে গেছেন, 2 জন মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। এটা একটা সাধারণ কথা বলি, এই রকম একটা নৃশংস কাণ্ড মাত্র 2 জন সংগঠিত করেছে। যদি ওর পিএম রিপোর্ট দেখা যায় তাহলে সেই পিএম রিপোর্টের সাথে এই পুরো ঘটনাটা যেভাবে এসছে সেটা মিলছে না। বিচার ব্যবস্থা বা হাইকোর্টের রায় নিয়ে আমার বলবার কোনো অধিকার নেই, কিন্তু এই রায়ের বিরুদ্ধে যদি কোনো উচ্চ আদালতে আবেদন করে পরিবার, তার পাশে ভারতীয় জনতা পার্টি আছে। শঙ্কর খুব গুছিয়ে বললেন গোটা ঘটনাটা। অবশ্যই এবার উত্তর দেবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি অত্যন্ত মেধাবী, খুব স্থিতধিক সুবক্তা, কিন্তু তাকে 3টে প্রশ্নের উত্তর দিতেই হবে। কোথাও কি গত কয়েক মাসে বারবার সরকারি আইনজীবী, গত 6 মাসে 19 বার সরকারি আইনজীবী বদল, কোথাও কি সিআইডির তদন্ত শৈথিল্যতা অর্থাৎ ঠিকমতো তদন্ত না করা, এবং যে কথা শঙ্কর বললেন শাসক দলের বেশ কিছু বলছেন কর্মী বা সমর্থক তারা নাকি মিছিল করেছিলেন কামদুনিতে, যারা অভিযুক্ত তাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে। এই বিষয়গুলো কি আদৌ এর দায় সরকার এড়িয়ে যেতে পারে? অবশ্যই শুনবো সপ্তর্ষির বক্তব্য। তার আগে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো টাফ টক বিতর্কে।